কি অবাক হচ্ছেন? এখানে এভাবে কেন? আর এটা বা কোথায়? এটা মহানন্দা নদী। কিন্তু এর পিছনে কাহিনী অনেক বড়। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ঘটনার শুরু আজ থেকে প্রায় ১০ বছর আগে ২০১৫ সালে। তখনকার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে পড়েছিলাম বাংলাদেশের পঞ্চগড় থেকে নাকি পৃথিবীর ৩য় বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। শুনে বেশ অবাকই হয়েছিলাম, আর মনের ভিতরে জেগেছিল এক প্রবল আকাঙ্ক্ষা। ঠিক সেখান থেকেই শুরু আজকের এই ভ্রমণের। সেখান থেকে ১০ বছর পর আজ ২০২৫ সালে এসে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম যে আর দেরি নয়, ছোটবেলার এই ইচ্ছা পূরণ করতে হবে এক্ষুনি। যেমন কথা তেমন কাজ। আমি এবং আমার ২ বন্ধু বেরিয়ে পড়লাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। এ যেন ঠিক বাংলা প্রবাদের মতো, তুললো ঝোলা চললো ভোলা। না আছে কোনো প্রিপারেশন, না আছে যথেষ্ট টাকা পয়সা, কিন্তু বন্ধুদের সাথে ঘোরার এটাই তো মজা, যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যাওয়া যায়। এখন আছি বাংলাদেশের সবথেকে বড় এবং প্রাচীন রেলওয়ে জাংশনে, যা ব্রিটিশ আমলে নির্মিত। বলতে পারবেন কি আসলে কোথাকার কথা বলছি? ঠিকই ধরেছেন, কথা বলছি ঈশ্বরদী জাংশনের ব্যাপারে। ডিসেম্বরের এই কুয়াশাচ্ছন্ন শীতের রাতে সফর করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের উদ্দেশ্যে, হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। পুরো সফর জুড়ে আমি আদনান আছি আপনাদের সাথে, এবং সাথে থাকছে আমার বন্ধু সুলতান এবং ঐশ্বর্য। আজকের যাত্রার সফর সঙ্গী খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর ঐতিহ্যবাহী সীমান্ত এক্সপ্রেস। ট্রেনটির নাম সীমান্ত এক্সপ্রেস বলার কারণ এটি বাংলাদেশের দুই প্রান্তের দুই সীমান্ত স্পর্শকারী একমাত্র ট্রেন। যদিও আমাদের চূড়ান্ত গন্তব্য পঞ্চগড়ের তেঁতুলিয়া, কিন্তু আমরা আমাদের প্রথম যাত্রা বিরতি নেব দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জাংশনে, যেখানে মূলত আমাদের বন্ধু সুলতানের বাসা, এবং সেখানকার উদ্দেশ্যেই এখন যাত্রা করছি। এরপর সারা রাত কিছুটা গরম কিছুটা ঠান্ডা এরকম অস্বস্তিকরভাবেই যাত্রা করলাম পার্বতীপুরের উদ্দেশ্যে, এবং ঠিক সকালে সূর্যোদয়ের পরপরই পৌঁছে গেলাম পার্বতীপুর রেলওয়ে জাংশনে। সুলতানের সারাটা রাত জেগে কাটাই ছারপোকার দংশনে। ভোরবেলা রেলগাড়ি থামবে মরি জংশনে। সত্যিই তাই, ট্রেন এসে থেমে গেল এই স্টেশনে। অনেকেই বলে এই সেই কবি সুনির্মল বসুর বিখ্যাত কবিতার মুড়ি জাংশন। পার্বতীপুর জাংশন বাংলাদেশের একটি প্রাচীন ও বৃহৎ রেলওয়ে জাংশন। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1878 সালের ব্রিটিশ শাসন আমলে। এই সুন্দর ব্রিটিশ স্থাপত্যশৈলীর পিছনে রয়েছে বাঙালিদের এক করুণ ইতিহাস। ব্রিটিশদের চরম লুটপাটের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই জাংশন। এই সেই জাংশন যা ব্যবহার করে খুলনা হয়ে সমুদ্র বন্দর দিয়ে ইংল্যান্ডে মালামাল পাচার করা হতো। তো স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই যে কাজটা করলাম সেটা হলো এক কাপ স্পেশাল চা খেলাম। এবং আমি যে জিনিসটা লক্ষ্য করলাম এই পুরো ট্যুরে, সেটা হলো এই উত্তরবঙ্গের মানুষ চা নিয়ে বেশ ফ্যাসিনেটেড। এদের চা আর আমাদের এই এদিককার চা মোটেই একরকম নয়। আমাদের এখানকার যে লাল চা বা রং চা যেটা হয় সেটা খুবই চাইশ ফ্লেভার, মানে চা চা মনে হয়। আর যেটা দুধ চা সেটা দুধ দুধ মনে হয়। কিন্তু সেখানকার দুধ চাতেও চায়ের ফ্লেভার এতটা গাঢ় যে আসলে বলে বোঝানো সম্ভব না। এক কথায় অসাধারণ ছিল। এবং প্রথম স্টেশনের বাইরে যে চাটা খেলাম সেটা খেয়ে আমি মনে করলাম দিস মাইট বি দ্য বেস্ট টি আই হ্যাভ এভার ড্র্যাঙ্ক, বাট আই ওয়াজ রং। সে কথায় পরে আসছি। সেখান থেকে একটি ভ্যান ভাড়া করে আমরা যাত্রা করলাম সুলতানের বাড়ির উদ্দেশ্যে। এবং যাওয়ার পথে আমরা সেখানকার লোকোমোটিভ কারখানা, একটি বিশাল চাইনিজ কোম্পানি এবং আরও কিছু ছোট ছোট সুন্দর জিনিস দেখলাম। এবং তাদের মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিসটা ছিল সেটা ছিল প্রাকৃতিক সৌন্দর্য। এমন একটা সময় আমরা যে পৌঁছেছি তখন কুয়াশাটা একদম জাস্ট ফসলের উপর দিয়ে ভাসছে। দেখে যেন মনে হচ্ছে মেঘ নিচে নেমে এসেছে। তো ফিলিংটা অসাধারণ ছিল। যদিও ঠান্ডা অনেক বেশি ছিল, বাট আবার ভ্যানে করে যাচ্ছিলাম, কিন্তু তাও অল ওভার অনেক সুন্দর লাগছিল। এবং এভাবেই সুন্দর এই রাস্তা দিয়ে পৌঁছে গেলাম সুলতানের বাসায়। বাসায় যাওয়ার পরে আন্টির হাতের সুস্বাদু অনেক রকমের খাবার খেয়ে চোখে একটু ঘুম চলে আসলো। যেহেতু সারা রাতি জার্নি করে গিয়েছি, 3 বন্ধুই একসাথে ঘুমালাম এবং ঘুম থেকে উঠতে উঠতেই মনে পড়লো যে আজ তো জুম্মার দিন।
নামাজে যেতে হবে অবশ্যই। তৈরি হয়ে নিলাম নামাজে যাওয়ার জন্য এবং নামাজ পড়ে দুপুরে আবারও কিছু সুস্বাদু খাবার খেয়ে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির জন্য। এবারের গন্তব্য পাশের এক সুন্দর ছোট গ্রাম, নাম তার দড়িখামার। সেখানে পৌঁছানো অবধিও যাওয়ার কারণ ছিল আমাদের দুজনের কাছে অস্পষ্ট, কিন্তু সুলতান জানতো যে সেখানে আসলে কি আছে। সেখানে পৌঁছতেই আমরা একটা চায়ের দোকানকে লক্ষ্য করলাম, যেখানে অসংখ্য বাইকের ভিড়, দাঁড়ানোর জন্য একটু জায়গাও নেই। দূর দূরান্ত থেকে মানুষ বাইকে করে আসছে এই দোকানে। বুঝলাম কিছু একটা স্পেশাল তো আছে বটেই। এরপর সেখানকার স্পেশাল এক কাপ দুধ চা খেলাম এবং সাথে সাথেই আমার যেন এই দুনিয়ার মোহই কেটে গেল। এত সুস্বাদু চা আমি জীবনে খাবো বলে চিন্তাই করিনি। তাহলে বুঝুন, চাটা এমন যে চাবিয়ে চাবিয়ে খেতে হবে, কিন্তু চার ফ্লেভারও ভরপুর। পাশেই দেখলাম সারাদিন ধরে দুধ জাল দিচ্ছে এবং সেখান থেকেই চা বানিয়ে মানুষের কাছে বিক্রি করছে, আর সেই চা খেতেই দূর দূরান্ত থেকে ছুটে আসছে অসংখ্য মানুষ। দ্বিতীয় দিনের শুরুটাও অনেকটা আগের দিনের মতোই হলো। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম পার্বতীপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। আজকের গন্তব্য পঞ্চগড় জেলা, সেখান থেকে আবার তেঁতুলিয়া। ঘুরতে হবে অনেকগুলো স্পট। যাওয়ার পথে দেখা হলো আবারও সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের। মেঘটা যেন অনেকটাই নিচে নেমে এসেছে। এসে কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করতে না করতেই চলে আসলো আমাদের আজকের সফরসঙ্গী পঞ্চগড় এক্সপ্রেস। আমরাও চড়ে বসলাম আমাদের আজকের সফরসঙ্গীতে আর শুরু করে দিলাম আজকের যাত্রা বাংলাদেশের সর্বোত্তরের সীমান্তের এলাকা পঞ্চগড়ের উদ্দেশ্যে। যাত্রাপথে দেখা হলো অনেক প্রাকৃতিক সৌন্দর্য আর করা হলো এমন কিছু কাণ্ড কারখানা যা হয়তো বাবা মা বা বউ বাচ্চা থাকতে কেউই করতে দিত না। এটা শুধুমাত্র বন্ধুদের সাথেই সম্ভব। Point to be noted that this video does not promote this kind of act at all. যা হোক, এসব করতে করতেই পৌঁছে গেলাম পঞ্চগড় রেলওয়ে স্টেশনে, বাংলাদেশের উত্তরের শেষ রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে তেঁতুলিয়া যাওয়ার জন্য একটা অটো রিজার্ভ করে নিলাম, যে কিনা আমাদের সবগুলো স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তারপর সেখান থেকে যাত্রা করলাম আমাদের প্রথম গন্তব্যস্থল আই লাভ পঞ্চগড় ভিউ পয়েন্টে। সেখান থেকে দ্বিতীয় গন্তব্যস্থল কাজী অ্যান্ড কাজী টি স্টেটে। এখন আছি রওশনপুর কাজী অ্যান্ড কাজী টি স্টেটে। রিসোর্ট টাইপেরও আছে, ওখানে ঢুকতে দিল না, কিন্তু এখন চা বাগানের ভিতরে ঢুকেছি। এদিকে চার ভিতর দিয়ে হাঁটতে হচ্ছে। এখানে পৌঁছে যা দেখলাম তা সত্যি অবাক করার মতো। যতদূর চোখ যায় যেন শুধু চা আর চা। চা বাগান ঘোরার পরে আমাদের পরবর্তী গন্তব্য বাংলা বান্ধা জিরো পয়েন্ট, যেটা কিনা বাংলাদেশের একদম সীমান্তের শেষ পা। এরপর থেকেই ইন্ডিয়ার শুরু। মূলত নির্দিষ্ট কিছু সময়ে কুচকাওয়াজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে। এটা হলো বাংলাদেশের একদম শেষ সীমানা, বাংলাদেশের শেষ পয়েন্ট। নেপাল, ভুটান, ইন্ডিয়ার দার্জিলিং, শিলিগুড়ি মনে হয় দেখলাম, গ্যাংটক, শিলিগুড়ি, গ্যাংটং, এগুলো খুবই কাছে। 16 কিলোমিটার দেখলাম। কোনটা? শিলিগুড়ি। শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার। যেটা হ্যাঁ, দার্জিলিংও কাছাকাছি, গ্যাংটক 133। হ্যাঁ, এগুলো অনেক অনেক সুন্দর জায়গা। যদি সম্পর্ক ভালো হতো তাহলে আমরা হয়তো কোনোদিন যে সেগুলো দেখতে পারতাম। তারপর এখানে নামাজ পড়ে আর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে বেরিয়ে পড়লাম আমাদের প্রধান আকর্ষণ তেঁতুলিয়া ডাক বাংলোতে, যেখান থেকে কিনা কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। এখন আছি মহানন্দা নদীর একদম মাঝখানে, মানে লিটারালি আমরা পানির ভিতরেই নেমে এখন হাঁটছি।
এই নদীটা আসলে কোনো বর্ডার। এটা বর্ডার। ওই সামনে যা দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়া, এতটুকুই। কিন্তু আমরা ছবি তোলো একটা, পানির ভিতরেই নেমে গেছি। ছবি তোলো একটা। পানিটা খুবই পরিষ্কার। আমরা চলে আসলাম এখনই নদীর মাঝে একটা চর উঠেছে, এই চরের মধ্যে আমরা চলে এসেছি। এইদিকে হচ্ছে বাংলাদেশ আর ঠিক উল্টো দিকে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া ভারত। এই যে একটা ছেলে এত ছবি পাগল, শুধু চিল্লাচ্ছে বারবার ছবি ছবি করে। বন্ধুরা আমার খুঁজতেছে সোনাদানা, তারা কি পেয়েছে কিছু? এই বুঝি পেল মনে হয়। এরপর কিছুটা সামনে গিয়েই দেখা হলো শিলিগুড়ি ব্রিজের সাথে। দূর থেকে দেখতে বেশ মায়াবী লাগছিল। সেখান থেকে আরও কিছুটা এগিয়ে চলে গেলাম তেঁতুলিয়ার সীমান্তবর্তী চা বাগানে। সেখানে একটি দোকানে প্রায় ৬০ রকমের চা পাওয়া যাচ্ছিল। আমরা সেখান থেকে স্পেশাল কাঁচা পাতার চা আর দুধ চা এই দুটো ট্রাই করলাম। দুটোই বেশ অসাধারণ ছিল। তো যেমনটা আপনারা দেখলেন যে ঘোরাঘুরি তো শেষের দিকে, কিন্তু আমাদের রাতে তেঁতুলিয়াতেই থাকতে হবে। থাকার জায়গার এখনও কোনো ব্যবস্থা হয়নি। সেজন্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু ঐশ্বর্য ফোন নিয়ে বেশ ঘাটাঘাটি করছে, এদিক ওদিক ফোন লাগাচ্ছে। আর আল্লাহর রহমতে আমাদের বন্ধুর প্রচেষ্টায় খুবই শীঘ্রই আমরা পেয়ে গেলাম একটা সুন্দর রুম, যেটা কিনা ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে। তার উপরে আমরাও 25% প্রকৌশলী, 4 বছরে 1 বছর শেষ হয়ে গেছে। সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। তো আমরা সেই চার বাগান থেকে সরাসরি চলে গেলাম সেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসে, যেখানে আমাদেরকে একটা খুব সুন্দর রুমে অ্যাসাইন করা হলো। এরপর রাতে খাওয়া দাওয়া করার জন্য আমরা তেঁতুলিয়ার মেইন যে বাজার সেখানে গেছিলাম। সেখানেই আমরা দেখতে পেলাম সেই বড় তেঁতুল গাছটি, যেটার উপরে ভিত্তি করেই এই এলাকার নাম তেঁতুলিয়া করা হয়েছে। তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম এবং তাড়াতাড়ি রাতে শুয়ে পড়লাম, কারণ সকালে উঠে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। দ্যাটস দ্য মেইন থিং। যেমন কথা তেমন কাজ। খুবই সকালে ঘুম থেকে উঠে আমরা তৈরি হয়ে নিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার জন্য। চারদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, খুবই শীত পড়েছে। সন্দেহ হতে থাকলো যে আদৌ আমরা দেখতে পারবো কিনা। তারপর গুটি গুটি পায়ে রওনা দিলাম ডাকবাংলোর উদ্দেশ্যে, যেখান থেকে ক্লিয়ার ভিউটা পাওয়া যাবে। এরপর আমরা ডাকবাংলোতে গিয়ে যখন পৌঁছালাম, তখন তাকিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, দার্জিলিংয়ের পাহাড়গুলোও দেখা যাচ্ছে না। এমনকি ঠিক মহানন্দার ওপারে যে গাছগুলো আছে সেগুলোও ঠিকমতো দেখা যাচ্ছে না। কপাল এতটাই খারাপ। এখন এখানে দুটো অপশন। প্রথমটা হলো মেনে নেওয়া যে কপালে ছিল না, আর দ্বিতীয়টা হলো বসে বসে ওখানে কান্না করা। তো অ্যাজ এ ম্যাচিউরড পারসন আমাদের মেনে নেওয়াটাই ঠিক মনে হলো, কিন্তু মনে মনে তো আমরা কান্নাই করছিলাম। এরপর সেখান থেকেই হতাশ হয়ে তেঁতুলিয়া বাজারে গেলাম নাস্তা করতে। সেখান থেকে নাস্তা সেরে আবারও আসলাম ডাকবাংলো, এই আশায় যে হয়তোবা দেখা যাবে, কিন্তু ভাগ্য আবারও খারাপ, দেখা গেল না। সেখান থেকে আবারও আমরা আমাদের রাতে যেখানে ছিলাম সেখানে গেলাম। সেখান থেকে একদম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আবারও ডাকবাংলোতে আসলাম যে এবার হয়তো দেখা যাবে, কিন্তু এবারও কপাল খারাপ, দেখা গেল না। এরপর আমরা সবশেষ ডাকবাংলোকে বিদায় দিয়ে রওনা দিয়ে দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে, যেখান থেকে আবারও আমরা ট্রেনে করে ফেরত আসবো দিনাজপুর পার্বতীপুর। এরপর দিনাজপুর ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা বের হই সৈয়দপুরের উদ্দেশ্যে, যা কিনা নীলফামারী জেলায় অবস্থিত। সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্য ছিল চিনি মসজিদ দেখা। চিনি মসজিদের পিছনে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। এই মসজিদের বাইরের পুরো প্রলেপটাই তৈরি হয়েছে ভাঙা সিরামিকের বাসনের টুকরো দ্বারা। কাছ থেকে দেখলেই বোঝা যাবে যে গ্লাস বা বাটির ভাঙা অংশ দিয়ে বাইরের অংশটি তৈরি। তারপর সৈয়দপুরের চারপাশে আরেকটু ঘোরাঘুরি করে রাতে খেলাম স্পেশাল একটা ফুচকা। এমন ফুচকা আমাদের এলাকায় তো কখনোই খাইনি, তাই খেয়ে খুবই ভালো লাগলো। আজ আমাদের ঘোরার শেষ দিন। আজকের প্রথম গন্তব্য সৈয়দপুর বিমানবন্দর। সেখানে আমাদের বন্ধু সুলতানের চাচা চাকরি করায় আমরা সেখানে ভিজিটর্স পাস নিয়ে ভিতরে ঢুকি। সত্যি বলতে এর আগে কখনো এয়ারপোর্টের ভিতরে ঢোকা হয়নি, তাই ভিতরে আসলে কি হয় তা চিরকালই ছিল এক কৌতূহলের বিষয়। এই প্রথম এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেখলাম
কিভাবে সব কাজকর্ম হয়। আমাদের এটিসি এর ভিতরে ঘোরারও সৌভাগ্য হয়েছিল। সেখানে গিয়ে দেখি এয়ার ট্রাফিক কন্ট্রোলার টাওয়ার থেকে পুরো সৈয়দপুর বিমানবন্দর এক নজরে দেখা যায়। হাইলি রেস্ট্রিক্টেড এরিয়া হওয়ার কারণে আমরা ভিতরে আর কোনো ভিডিও ধারণ করিনি, শুধু বাইরের অংশটাই বেশি করে দেখিয়েছি। এয়ারপোর্ট ঘোরা শেষে আমরা রওনা দেই রংপুরের উদ্দেশ্যে। সেখানে প্রথমে রংপুর মেডিকেল কলেজ ঘুরি, তারপর কারমাইকেল কলেজ, তারপরে তাজহাট। যেহেতু শেষ দিন ছিল তাই শরীরে ক্লান্তি ছিল অনেক বেশি। ভিডিও কম ধারণ করা হয়েছে, শুধু ঘোরাঘুরি করা হয়েছে। তাজহাট ঘুরে বেশ কিছু ভিডিও ধারণ করা হয়। ভিতরের জাদুঘরও ছিল নানান রকম প্রাগৈতিহাসিক জিনিসপত্র। রংপুর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা যাত্রা করি সুলতানের বাড়ির উদ্দেশ্যে। আর এখানেই শেষ হয় আমাদের এই 4 দিনের ট্যুর। পরবর্তী দিন সকালে উঠে আমরা রওনা দিয়ে চলে আসি যার যার বাড়িতে। তো এই ছিল আমাদের ট্যুর, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ট্যুরটি সফল করার পেছনে রয়েছে অনেকের হাত। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার 2 বন্ধু সুলতান এবং ঐশ্বর্যকে। সুলতান এই পুরো ট্যুরের কাইন্ড অফ অর্গানাইজার ছিল এবং আমার বন্ধু ঐশ্বর্য এই ভিডিওর অনেক পার্টের স্ক্রিপ্ট রাইটার এবং ক্যামেরাম্যান ছিলেন। এবং তার পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই আমাদের 2 বন্ধুর ফ্যামিলিকে, কারণ এই পুরো ট্যুর জুড়ে তাদের ফ্যামিলি আমাদেরকে নানানভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এবং সবশেষে আপনাদেরও ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আশা করি এমন ট্যুর যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম।